বেল্ট বাধার কারণে চালক এবং যাত্রী সাধারণের ক্ষয়ক্ষতি কম হয়ে থাকে। সিট বেল্ট কি? সিট বেল্ট চালক বা যাত্রী সাধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ। গাড়ি দুর্ঘটনা ঘটলে সিট বেল্ট বাধার কারণে চালক এবং যাত্রী সাধারণের ক্ষয়ক্ষতি কম হয়ে থাকে। দেখা যায় সিট বেল্টটা যখন বাঁধা হয়, সিট বেল্টটা এমনভাবেই তৈরি করা যে ওইটা যখন আমি দেখাবো গাড়িতে গেলে তখন দেখাবো, ওইটা যখন আপনি লক করে দিতেছেন ওটা আইতে গেল লাগানোর পরে আপনি দেখবেন ওইটা সামনের দিকে চলে আসতেছে, তখন মনে হবে যে এটা কোনো কাজে আসতেছে না। কিন্তু যখন পিছন থেকে একটা ধাক্কা লাগবে বা গাড়িটা আপনি জোরে ব্রেক করবেন তখন দেখবেন ওটা ওইখানেই লক হয়ে গেছে, আপনার সামনের দিকে নিতেছে না, সামনের দিকে আর ঢুকতে দেবে না। ওটা সিটের সাথে আপনার একটা সেই যখন জোরে ব্রেক হবে সামনে একটা গাড়ির সাথে ধাক্কা লাগবে তখন ওটা আপনার ওই রকমের ভাবে একদম কাজটা তখন হয়। হ্যাঁ, কাজটা তখন হবে, তখন বোঝা যাবে। প্রথম যখন লাগাবেন তখন বুঝতে পারবেন, তখন দেখবেন যে সামনের দিকে এসে পড়ছে। সেটা দেখাবো আমি গাড়িতে গেলে। হ্যাঁ, আচ্ছা, কম হয়ে থাকে, আপনার নিজের ক্ষতি হবে এবং সিট বেল্ট না বাঁধলে একটা ওই যে বিআরটি আইন অনুযায়ী একটা দণ্ডনীয় অপরাধ আছে, আপনার একটা জরিমানা হবে। সিট বেল্ট না বাঁধলে তাহলে কি হবে? আপনার জরিমানা হবে। আচ্ছা, মোটরযান আইনে সিট বেল্ট বাঁধা নিশ্চিত করা হয়েছে। আচ্ছা, আইন প্রয়োগের মাধ্যমে গুরুত্ব নিয়ে সিট বেল্টের ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। আচ্ছা, বললাম গতি স্পিড শুনেন, এই ব্যাপারটা শুনেন খুব মনোযোগ দিয়ে। গাড়ির গতি যত বৃদ্ধি পাবে আপনি দুর্ঘটনার তত কাছাকাছি। কি বলছে? গাড়ির গতি যত বৃদ্ধি পাবে আপনি দুর্ঘটনার তত কাছাকাছি। তাহলে কি এখানে গতিতে বেশি গতিতে গাড়ি চালানো যাবে না, যতটুকু দেখা যায় কম গতি দিয়ে। যেখানে আমাদের এইখান থেকে চট্টগ্রাম কত কিলোমিটার? হ্যাঁ, 156 কিলোমিটার। দেখা যায় সেখানে যদি আমরা 100 স্পিডে চালাই তাহলে কতক্ষণে যাব? 4 ঘন্টা এরকম নাকি? 1.5 ঘন্টার ভিতরে যাবো। যদি আমরা 80 স্পিডে চালাই 2 ঘন্টা। হ্যাঁ, 80 স্পিডে চালাইলে সর্বোচ্চ 2 ঘন্টা, তারও কম হবে। 2 ঘন্টা না, তারও হ্যাঁ তারও কম হবে 80তে চালাইলে। আর 100তে চালাইলে 157 কিলোতে 100তে চালাইলে 1 ঘন্টায় যাওয়া যাবে। 1 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখা যায় সেখানে আধা ঘন্টা বা 20 মিনিট ডিফারেন্স আছে। 20 গতি কমলে আমাদের 20 মিনিট ডিফারেন্স আছে। দেখা যায় 100 গতিতে যেই গাড়িটা টাইনে গেল ওই গাড়ির ড্রাইভার বা যাত্রীরা সামনে যায় যদি এক কাপ চা খায়, পিছনের যে গাড়িটা স্লো চালাইতেছে 80তে তাহলে সেই হয়ে যাবে, সে দৌড়ে ফেলাই। তাহলে এখানে সময়টা কিছু কিন্তু বেশি না, কিন্তু জোরে চালাইতে গেলে দেখা যায় বিপদের সম্মুখীন। আপনার এখানে লেখা আছে গাড়ির গতি যত বৃদ্ধি পাবে তত দুর্ঘটনার কাছাকাছি আপনি। তাহলে আমরা নিরাপদ গতিতে চালাবো গাড়ি। গতি যখন লাগবে তখন দেখা যায় ফাঁকা রাস্তা আছে তখন একটু চালাইতেছি, তখন একটু গতিতে চালাইতেছি, তখন রিক্সের ভিতরে যাওয়া যাবে। যেটা মনে হবে রিক্সের ভিতরে যাওয়া যাবে না, যেটা ওভার কনফিডেন্সটা বেশিরভাগ ওই যে ওভারটেকের সময় হয়, ওগুলো করা যাবে না। তারপর বৃষ্টির ভিতরে চালাইলে সাবধানে গাড়ি। বৃষ্টির ভিতরে কিন্তু চাকা স্লিপ কাটে, জানেন? হ্যাঁ, বৃষ্টির ভিতরে কিন্তু ওই যে গাড়ির ব্রেকটা পারফেক্টভাবে হয় না। আপনি ব্রেক করবেন দেখবেন যদি হার্ড ব্রেক করেন শেষরাইয়া সামনের দিকে যায় বেশি বৃষ্টি পড়ে, কারণ চাকা নিচে পানি থাকে। হ্যাঁ, বাইক তো পড়েই যায়। বাইক তো 2 চাকা, বাইক তো বেশি রিক্সে। বাইকের নিচে যদি বাইকের সাইডের উপরে চালাইনি সেটা রিক্স আমি মনে করি। বাইক যদি সাইডের উপরে চলে তাহলে চাকার নিচে যদি একটা ইটের ফল পড়ে তাহলে যে কোনোভাবে একটা টাইপ করে দিতে পারে। আপনারা কি মনে করেন? বাইক সাইডের উপরে উঠলে আমি মনে করি দিয়েছি 55 থেকে 60 পারবে। আচ্ছা, তাহলে বৃষ্টির ভিতরে চালাইতে হলে সাবধানে চালাইতে হবে। যেখানে আমরা 80 স্পিডে চালাইতেছি ওই যে যখন বৃষ্টি নাই শুকনো রাস্তায়,
সেখানে কত অর্ধেকে চালাইতে হবে, 40-এ চালাইতে হবে। বৃষ্টির ভিতরে সেখানে অর্ধেকে চালাইতে হবে, 40-এ চালাইতে হবে। বাকের ভিতরে আরো সাবধান, বৃষ্টির ভিতরে, ঠিক আছে? বৃষ্টির ভিতরে, বাকের ভিতরে আরো সাবধান। আচ্ছা, সাধারণত দ্রুতগতির যানবাহন দ্বারা পথচারী, সাইকেল আরোহী এবং হালকা গাড়ির যাত্রীরাই বেশি ক্ষতির সম্মুখীন হয়। এই যে পরিবহন যায়, অনেক স্পিডে দেখা যায়, পাশে একটা রিক্সা থাকে, তাদের দেখে না, একটা সাইকেল থাকে, তাদের দেখে না, কিন্তু তাদের উচিত যে তারা কিভাবে যাবে, তাদের রাস্তাটা আছে কিনা। দেখা যায় সে তার রাস্তাটা নিয়ে উঠে চলে গেল, এখন ওই গাড়িটারও তো রাস্তা অবশ্যই যেতে হইবে, হ্যাঁ, সে কোথায় যাবে? এখন যদি আমি আমারটা দেখে আমার গাড়ি স্পিডে আছে, বেশি বড় গাড়ি, আমি ওই ভাব নিয়ে আমি চলে যাই, তাহলে তো সে তো যে কোনো জায়গায় দেখা যায় তার রাস্তাটাই সে করে গেল। আর অনেকে আছে পিছনে বইয়ে হর্ন যে বাজাইতেই থাকে, দেখা যায় সামনে একটা তার গাড়ি আছে, ওই যে গাড়িটার পিছনে বসে হর্ন দিতেছে, ওই গাড়ির সামনে একটা গাড়ি আছে, এখন সে ওই গাড়ির উপর দিয়ে তো যাইতে পারবে না, ওই গাড়ি তাকে সাইড দেবে, তারপর না সে যাইতে পারবে, তাই না? পিছনে যে গাড়িটা আছে ওইটা সাইড দিতে পারবে, অথবা তার সামনে জায়গা নেই, রাস্তাটা ছোট আছে, এজন্য সে সাইড দিতে পারতেছে। পিছনে বইতে ওই একজন হর্ন বাজাইতেছে, বাংলাদেশে হর্নের বেশি, হ্যাঁ, যে যেমনি পারে বাজাইতেছে, কিন্তু বাইরে এরকম একটা নাই, হর্ন দেয় না, বাজাই না, লাগেই না, তাদের লাগেই না, তারা ওইভাবেই করে। এখন বাংলাদেশ সবাই চালাই, বাইরে তো ওভারটেকটা করে না, বাংলাদেশে যেভাবে ওভারটেক করে, হর্নে কিন্তু ক্ষতি হয়, জানে? হর্নে আমাদের ক্ষতি হয়, ব্রেনকে এফেক্ট করে, বাচ্চাদের আর মহিলাদের বেশি ক্ষতি হয়, বাচ্চা আর মহিলা এদের বেশি ক্ষতি হয়। তাহলে আমরা এখান থেকে যারা শিখতেছি অযথা হর্ন বাজাবো না, ঠিক আছে? শোনেন সবাই, আমরা অযথা হর্ন বাজাবো না। দেখা যায় অনেকে হর্ন দেয়, যে হর্ন চাইপে ধরে রাখে, হর্ন একটা দিলে না, সামনের লোকটা শুনে গেছে, ওকে হর্ন একটা দিছি, একটা চাপ দিছি, ফট করে আওয়াজ করলো, শেষ। আর যদি দিয়ে ধরে রাখি, আসেন, এত লেট করে আসা যাবে না ভাই, হ্যাঁ? এরপর থেকে 10টার ভিতর ক্লাস আসতে হবে, আজকের জন্য হইবে, হ্যাঁ? যান, বসে। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম? মহিলা বাচ্চা সমস্যা। তাহলে আমরা অযথা হর্ন বাজাবো না। হর্ন যেখানে হর্ন বাজাইলে দেখা যায় একটা বাঁকের ভিতর দিয়ে যাইতেছে, অন্ধ বাঁক, সেখানে ওই রাস্তাটার মাথাটা পুরোপুরি দেখা যাইতেছে না, পিছনে কি আছে, ওই রাস্তার, হ্যাঁ, বাঁকের ভিতরে কি আছে ওইটা দেখা যাইতেছে, তখন একটা হর্ন দেওয়া যায়, তখন একটা হর্ন দেওয়া জরুরি। ওই সাইড থেকে যে গাড়িটা আছে ওইটাও দেখবেন, আপনিও দেখবেন, কেউ যদি হর্ন না দেয়, দেখা যায় বাঁকের ভিতরে মোটামুটি সংঘর্ষ হয়, তখন একটা হর্ন আপনি দিতে পারেন, ঠিক আছে? যেখানে একটা লাগবে ওইখানে একটাই, অযথা কেউ হর্ন বাজাবো না, ঠিক আছে? মনে থাকবে সবার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জাতিসংঘের তথ্য অনুযায়ী গড়ে 5% গতি কমালে 30% সড়ক দুর্ঘটনা, প্রাণহানি কমবে। দেখছেন, 5% যদি গতি কমে, তাহলে 30% সড়ক দুর্ঘটনা, প্রাণহানি কমবে, বুঝছেন? তাহলে গাড়ি যতটা আস্তে চালান যায়, ব্যালেন্স করে একদম, গাড়ির যে ইটা আছে, ব্যালেন্সটা করা খুব গুরুত্বপূর্ণ। গাড়ি আপনি দেখা যায় যত স্পিডে, দেখা যায় 100 স্পিডে চালাইতেছে, সেটার ব্যালেন্সটা পারফেক্ট ভাবে করা লাগে, ব্যালেন্সটা সঠিকভাবে করা লাগে। মনে রাখবেন, গাড়ির গতি যত বেশি হবে, গাড়ি থামানোর সর্বমোট দূরত্ব তত বেশি হবে। গাড়ির গতি যত বেশি হবে, গাড়ি থামানোরও সর্বমোট দূরত্ব তত বেশি হবে। যত গতি হবে তত দূরে যাই গাড়িটা দাঁড়াইবে, গতি কম থাকলে গাড়িটা কাছে দাঁড়াইবে, গতি যত বেশি থাকবে তত দূরে যাইয়া গাড়িটা দাঁড়াবে। স্যার, গাড়ি স্টার্ট দেওয়ার আগে তো গতিটা নির্ধারণ করতে হবে, হ্যাঁ, গাড়িটা যখন স্টার্ট দিবে তার আগেই তো গতিটা নির্ধারণ করতে হবে, যে 80 বা 100 কত চালাবে। এটা তো আমি বলি, গাড়ি স্টার্ট দেওয়ার
এতক্ষণ কোথায় ছিলেন? আজকে ভর্তি হয়েছে? আসেন 10টায় চলে আসবেন কালকে থেকে। বলেন। স্যার গাড়ি যখন চলবে রানিং অবস্থা তখন সেটা কমানোর কোনো স্কোপ আছে আছে, সেটা তো দেখাবো আমি। কমানোর স্কোপ আছে, বাড়ানোর স্কোপ আছে, রানিং অবস্থা গিয়ার কিভাবে ফালাইতে হবে, কিভাবে করবো, সব দেখাবো। ঠিক আছে, ওগুলো পর্যায়ক্রমে আসছে একের পরে এক। ঠিক আছে, এখন যদি আমি বলি আপনি বুঝতে পারবেন না। দেখাইলে সেটা বুঝতে পারবেন। তাহলে আমরা গাড়ি কি পাইলাম, স্পিডটা যত আস্তে আস্তে, আবার একদম হাইওয়ের ভিতরে একদম স্লো চালানো যাবে ওই রকমের না। 50, এটা নিরাপদ, 60 হ্যাঁ নিরাপদ যাতে করা যায় ওইটাই 60 70 এই রকমের একটা গতি নিয়ে